তুমি আছো মনের গহীনে, তুমি আছো মনের গহীনে। অব্র মায়রাকে এক প্রকার ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিয়ে নিজের রুমে চলে যায়। মায়রা হাত শক্ত করে দাঁড়িয়ে থাকে। তার পাশে থাকা ফুলের টবটা হাতে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে, যা টুকরো টুকরো হয়ে ভেঙে যায়। যেমনটা আজ মায়রার মনটা অব্র টুকরো টুকরো করে ভেঙে দিয়েছে। মায়রার ইচ্ছে করছে এখন গিয়ে মেহবিন নামক কাঁটাটাকে মেরে ফেলতে। মায়রার মনে হচ্ছে মেহবিন হচ্ছে এখন তার জীবনের সব থেকে বড় কাঁটা, যাকে উপড়ে ফেলতে পারলে বোধহয় তার এবং অব্রের জীবনটা আবারও সুখময় হয়ে উঠবে। মায়রা নিচে ধপ করে বসে পড়ে। চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে তার। মেহবিনকে সম্পূর্ণ স্যুপটা খাইয়ে আরহাম নিজের খাবারটুকু শেষ করে ফেলে। অতঃপর আরহাম মেহবিনকে আস্তে করে ধরে নিয়ে গিয়ে খাটে শুয়ে দেয়। আরহাম নরম কণ্ঠে বলে, তুমি আপাতত ঘুমাও, আমি সোফায় ঘুমাচ্ছি। সমস্যা হলে আমাকে ডেকে তুলবে। স্টুপিটের মতো নিজে নিজে কিছু করতে যাবে না। মেহবিন বাধ্য মেয়ের মতো মাথা নাড়ায়। আরহাম তার বালিশটা নিয়ে সোফায় ঘুমাতে চলে গেল। আরহাম দেখলো আরহামের ফোন বেজে উঠেছে। রুষা ফোন করেছে। আরহাম ফোনটা হাতে নিয়ে সোফায় বসেই রিসিভ করলো। আরহাম বলল, এনিথিং রং রুষা? রুষা নামটি শুনে মেহবিন তার চোখ খুলে ফেলল। কে এই রুষা? আরহামের সেই প্রেয়সী নয় তো? ফোনের অপর পাশ থেকে রুষা ক্লান্ত গলায় বলল, আজকে খুব ক্লান্ত লাগছিল স্যার, তাই আপনাকে ফোন দিলাম। আপনার গলাটা শুনতে বড্ড ইচ্ছে করলো। জানেন স্যার, আমরা যখন আমাদের খুব কাছের কারো গলা একটু শুনি, তখন আমাদের ক্লান্তি নিমিষেই দূর হয়ে যায়। আপনি হয়তো নিজেই জানেন না আপনি আমার কতটা কাছের, কতটা আপন। স্যার কিছু বলছেন না কেন? একটু কথা বলুন না। আরহাম আর শুনল না রুষার ব্যক্ত করা বাড়িগুলো। সঙ্গে সঙ্গে কেটে দিল রুষার ফোন। রুষা তাতে বিন্দুমাত্র অবাক হলো না। আরহাম সবসময় রুষার অনুভূতিগুলো বুঝেও না বুঝার ভান করে থাকে। রুষা মুচকি হেসে বলল, স্যার আপনাকে অনুভূতি সম্পর্কে আর কি বলবো আমি? যে নিজেই অনুভূতিগুলো বুঝতে চায় না, তাকে বোঝানো শুধুমাত্র বৃথা ছাড়া আর কিচ্ছু না। আরহাম বারান্দায় চলে যায়। আরহাম জানে রুষার মনে আরহামের জন্য অন্যরকম অনুভূতি আছে, যা আরহাম কখনো চায় না। একতরফা তো সবকিছু হয় না। রাত বেশ গভীর হয়ে উঠেছে। শহরে রয়েছে এক প্রকার নিস্তব্ধতা। আরহাম এই মুহূর্তে খুব করে চায় কেউ তার পাশে থাকুক। নিজের পাশে কারো উপস্থিতি টের পেয়ে আরহাম ঘাড় কাত করে দেখে মেহবিন। মেহবিনের দিকে তাকাতেই মেহবিন নিচু গলায় বলল, আপনি তো বলেছিলেন অনুভূতিগুলো সুন্দর হয়, তাহলে পালিয়ে বেড়াচ্ছেন কেন ভালোবাসার অনুভূতি থেকে? রুষার অনুভূতি থেকে পালাচ্ছে। রুষা আমাকে পছন্দ করে, আমি নই। আমার কাছে তো অনুভূতি সর্বদা সুন্দর। আরহামের কথায় মেহবিন আরহামের দিকে তাকায়। আরহাম মৃদু হেসে বলে, জানো মেহবিন, আমরা যখন অন্য কারো ভালোবাসার মায়াজালে নিজেদের জড়িয়ে ফেলি, তখন পৃথিবীর অন্য কোনো অনুভূতি আমাদের মনটাকে স্পর্শ করতে পারে না। আমি হয়তো এমন একজনের মায়াতে সীমাবদ্ধ হয়ে গিয়েছি। সে মায়া কাটিয়ে অন্য কারো অনুভূতি অনুভব করা আমার পক্ষে সম্ভব নয়। আমি কাটাতেও চাই না সেই মায়া। শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গিয়েছে। মেহবিন মাথা নাড়িয়ে সম্মতি জানায়। ফারিয়া আরিয়ানকে ফোন দিয়েই বলল, এই যে মিস্টার ডক্টর, সকালে যে এত ভাষণ ছাড়লেন, কই গেল আপনার সেই ভাষণ? চিকিৎসা শুরু না করে আপনি ঘুমোচ্ছেন? এইদিকে আমার মা আমার জন্য জুতো নিয়ে বসে আছে। আজকে যদি আমি জুতোর বাড়ি খাই, আই প্রমিস এর দায় আপনাকে আমি জেলে ঢোকাবো। আরিয়ান এইবার নড়ে চড়ে বসল। অতপর গলাটা পরিষ্কার করে বলল, আর ইউ সিরিয়াস? মানে এখানে আমার দোষটা কোথায়? নিজে ফেল করবেন, আবার তার জন্য জুতা পেটানো খেলে সেই দোষ আমার? এখানে তো বলা যায় যত দোষ নন্দ ঘোষ। ফারিয়া সঙ্গে সঙ্গে ধমক দিয়ে বলল, চুপ করুন আপনি। আপনার প্রবাদ বাক্য শুনতে আমার ফোনের টাকা খরচ করে আপনাকে ফোন দেইনি। আগে বলুন কি করলে আমার মাথায় একটু ঘিলু হবে? আরিয়ান কিছু একটা ভাবলো। এই বজ্জাত মেয়েকে উচিত শিক্ষা দিবে সে। তার রাতের ঘুম হারাম করেছে। আরিয়ান কিছুক্ষণ পরে বলল, আমাকে এখন ভিডিও কল করুন। হোয়াটফট না করে ভিডিও কল করুন, চিকিৎসা করবো আপনার। ফারিয়া আরিয়ানের নাম্বারে ভিডিও কল করে। ভিডিও কল করার সঙ্গে সঙ্গে আরিয়ান তাকিয়ে দেখে ফারিয়া বাইরে আছে। আরিয়ান বলল,
আপনি বাইরে কেন এত রাতে? বাসে যাননি এখনো? আরে ভাই, বললাম না বাসায় গেলে আজ মায়ের জুতোর বাড়ি খেতে হবে, তাই তো রাস্তায় দাঁড়িয়ে আছি। আরিয়ান কিছু একটা ভেবে বাঁকা হেসে বলল, পারফেক্ট, এখানেই হবে। কি হবে? আপনার চিকিৎসা। এখনই 100 বার কান ধরে উঠবস করুন। ফারিয়া চিৎকার করে বলে। এ মা, একদম না, আমি কিছুতেই করব না। আরিয়ান মুখে হাত দিয়ে বলে, ওকে, তাহলে রাখছি। আমি আপনার চিকিৎসা করব না। যান, বাড়ি গিয়ে মায়ের জুতার বাড়ি খান। আরিয়ান ফোনটা কাটতে নিলে ফারিয়া তাকে বাধা দিয়ে বলে, এ মা না, প্লিজ কাটবেন না। আচ্ছা, আপনি যা বলছেন সেটাই করবো আমি। কথাটি বলে ফারিয়া ফোনটার ক্যামেরায় বেঞ্চে সেট করে কান ধরে উঠবস করতে থাকে। আরিয়ান তো বেশ মজা নিচ্ছে ভিডিও কল দিয়ে। মেয়েটা সত্যি খুব বোকা। ফারিয়া কানে ধরে উঠবস করছে আর আরিয়ানের পুরো গোষ্ঠী ধুয়ে দিচ্ছে। ফারিয়া বিড়বিড় করে বলে, বেটা কাটাস, ডক্টরের ঘরে ডক্টর। যদি আমার মাথায় ঘিলু না আসে তাহলে তোর আমি পিন্ডি চটকাবো। আমার এই দিয়া কান ধরে উঠবস করানোর শখ জন্মের মতো মিটিয়ে দেবো। মেহবিন ঘুম থেকে উঠে দেখে পুরো রুমটার দিকে তাকিয়ে মুচকি হাসে। আরহাম সত্যি পুরো ঘরটাকে অনাগত বাচ্চার জন্য সুন্দর করে সাজিয়েছে, যেমনটি মেহবিন চেয়েছিল। মেহবিন উঠে গিয়ে বাচ্চার জন্য নিয়ে আসা ছোট্ট বিছানায় হাত বুলায়। এই ছোট্ট বিছানায় যখন তার ছোট্ট সোনা ঘুমিয়ে থাকবে তখন কিন্তু বেশ লাগবে। মেহবিন মুচকি হাসে। তখনই আরহাম অনেকগুলো প্যাকেট হাতে নিয়ে রুমে ঢোকে। এতগুলো প্যাকেট দেখে ভ্রু কুচকায় মেহবিন। আরহাম প্যাকেটগুলো রেখে বলে, দেখো তো কেমন হয়েছে। মেহবিন প্যাকেটগুলো খুলে দেখে প্যাকেটে সব ছোট্ট ছোট্ট বাচ্চাদের পোশাক। প্রায় 10টার মতো প্যাকেট আছে। মেহবিন এইসব দেখে বলে, এগুলো কার জন্য? আরহাম হাসি মুখে বিছানায় বসে বলে, কেন, নিউ বেবির জন্য, যে আসছে। আর মাত্র 6টা মাস, তারপরে নিউ বেবি চলে আসবে। পছন্দ হয়েছে? আমি শুধু আপাতত কিছু কিনে রাখলাম। আমি ভাবছি বেবির জন্য আরও ড্রেস কিনবো এবং একটা ছোট্ট মিনি সাইজের কাপড়ও কিনবো, যেখানে শুধু নিউ বেবির সব ড্রেস থাকবে। আরহাম বেবির জন্য নিয়ে আসা ড্রেসগুলো বের করে মেহবিনকে দেখাচ্ছে। মেহবিন শুধু আরহামকে দেখেই যাচ্ছে। মানুষটা কতটা খুশি। মানুষটা কি ভুলে গেল বাচ্চাটার জন্ম হয়ে গেলেই মেহবিনও তার সন্তান এই বাড়ি ছেড়ে চলে যাবে। হয়তো ভুলে গেছে। মেহবিন একবার ভাবলো আরহামকে এইসব করতে মানা করবে, কিন্তু পরক্ষণে ভাবলো মানুষটা কত খুশি। শুধু শুধু মানা করে মানুষটার মুখের হাসিটাকে বিলুপ্ত করার কোনো মানেই হয় না। মানুষটা হাসছে, হাসুক একটু। বড্ড সুন্দর লাগে মানুষটাকে হাসলে। আরহামের হাসি দেখে মেহবিন নিজেও হাসলো। মেহবিন আরহামের হাসি মুখের দিকে তাকিয়ে ভাবলো লোকটার এই হাসি মুখটাকে দেখে যে কোনো রমণী সারাটা জীবন পার করে দিতে পারবে। আচ্ছা, অব্রের আগে যদি আরহাম মেহবিনের জীবনে আসতো তাহলে হয়তো মেহবিনের জীবনটা অন্যরকম হতে পারত। আরহামের ভালোবাসায় জীবনটা অন্যরকম সুন্দর হতে পারত। নিজের মাথায় এইরকম উদ্ভট ভাবনা চলে আসায় মেহবিন নিজের মাথায় নিজেই টোকা মারে। এইসব কি ভাবছে সে? তার কি এত ভাগ্য আছে যে আরহামের মতো মানুষ তাকে ভালোবাসবে? আরহাম তো অন্য কাউকে ভালোবাসে। সে ভাগ্যবতী রমণীকে একটিবার চোখের দেখা দেখতে চায় মেহবিন। আরহাম তো চমৎকার মানুষ, যাকে ভালোবাসে সে নিশ্চয়ই খুব বিশেষ কেউ হবে। মেহবিনের ভাবনার মাঝেই আরহাম বিঘ্ন ঘটিয়ে বলে, এজমে, তখন থেকে কি এত ভাবছো বলো তো? আরহাম সাহেব, আমার মাঝে মাঝে মনে হয় কিছু কিছু মানুষ যদি আমাদের জীবনে একটু আগে আসতো তাহলে বোধহয় কিছু পরিণতি সুখময় হতো। মেহবিনের কি হলো কে জানে। মেহবিন কথাটি বলেই উঠে বারান্দায় চলে গেল। সে আরহামকে নিয়ে এতক্ষণ ধরে যা ভাবছিল, যা ভাবতে গেলেই মেহবিনের মুখে লজ্জা এসে ভারী করে। সে কিভাবে আরহামকে নিয়ে ভালোবাসার কথা ভাবলো? তার মনে কি নতুন কোনো অনুভূতি উকি দিচ্ছে, যাকে বলে ভালোবাসার অনুভূতি? আরহাম মেহবিনের পিছনে এসে বলে, কি হলো, এইভাবে উঠে চলে এলে কেন? আরহামের সামনে মেহবিনের কেন যেন দাঁড়াতে ইচ্ছে করছে না। মেহবিন দৌড়ে রুমের বাইরে চলে যায়। আরহাম তাজ্জব বনে যায়। মেয়েটার হঠাৎ কি হলো?
আরিয়ান কাল রাতে এক প্রকার ঘুমায়নি বলতে গেলে। কিছুক্ষণ পরে আরিয়ানকে হসপিটালে চলে যেতে হবে। আরিয়ান বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছিল। তখনই তার চোখ যায় বাগানে থাকা দুই প্রেমিক প্রেমিকার দিকে, যারা আর কেউ নয়, বাড়ির কাজের মহিলা রাহেলা এবং ড্রাইভার মজনু। মজনু কিছুটা ভাব নিয়ে রাহেলাকে বলছে, বুঝছো নি রাহিলা, আমাকে গ্রামে মাইনসে আমারে আবার অনেক সম্মান করে। তোমার যখন আমার বউ কইরা গ্রামে লইয়া যামু, সবাই খালি তোমার দিকে চাইয়া থাকবো। তুমি তো চাইয়া থাকার মতোই সুন্দরী। রাহেলাকে সুন্দরী বলে সম্বোধন করায় লজ্জায় মুখ ফিরিয়ে নেয় রাহেলা। মজনু রাহেলার আরেকটু কাছে গিয়ে বলে, রাহেলা সুন্দরী, তোমার হাতটা একটু দাও তো দেখি। ওই দিন তো কুদ্দুস আইসা পড়ছিল, শালাটা আইসা সব শেষ করে দিয়েছিল। রাহেলা লজ্জা নিয়েই মজনুর দিকে হাত বাড়িয়ে দেয়। আরিয়ান নিজের চোখ বন্ধ করে ধমকে বলে, এই তোমরা থামো ভাই, আমি এখনো সিঙ্গেল। এইসব প্রেম ভালোবাসা আমার সামনে একদমই এলাও না। সঙ্গে সঙ্গে রাহেলা নিজের হাত ছাড়িয়ে নেয়। তার ইচ্ছে করছে মাটি ফাঁক করে ঢুকে যেতে। ছোট সাহেব তাকে এখন কি ভাববে? মজনু তো পারলে এখন চিৎকার করে কাঁদত। তার রোমান্সের সময় শুধু সবাই এসে বাধা দেয়। রাহেলা লজ্জায় দৌড় দেয়। মেবিন দৌড়ে নিচে নেমে বাগানে আসতেই রাহেলার সাথে ধাক্কা খায়। মেবিন কোনো রকম সরি বলে। রাহেলাকে পায় কে? সে তো দৌড়। মজনু দুঃখে বাগান থেকে চলে গেল। আরহাম বারান্দায় দাঁড়িয়ে সব কাণ্ড দেখছে। আরহাম বলল, বুঝলাম না, সবার হচ্ছেটা কি? সবাই তো লজ্জা পাচ্ছে কেন? আরহামের মা এসব দেখে বললেন, কিরে আরিয়ান, রাহেলার আবার কি হলো? আরিয়ান হাসতে হাসতে এসে বলল, লজ্জা পেয়েছে মা, প্রেম করতে গিয়ে লজ্জা পেয়েছে। তুমি বরং এবার রাহেলা মজনুর বিয়েটা দিয়েই দাও। আরহামের মা হাসেন। আরিয়ান খেয়াল করলো মেহবিনের মুখেও লজ্জার ভাব। আরিয়ান মেহবিনের কাঁধে হাত রেখে বলল, রাহেলার লজ্জার কারণটা বুঝলাম, কিন্তু তুই এত লজ্জা পাচ্ছিস কেন বইন? আরিয়ানের প্রশ্নে থতমত খেয়ে যায় মেহবিন। মেহবিন আরহামের দিকে তাকাতে খেয়াল করলো আরহামের দৃষ্টি মেহবিনের মাঝে সীমাবদ্ধ। আরহামের এমন দৃষ্টিতে আরেক দফা লজ্জা পেল মেহবিন। মেহবিনের আচরণ সবকিছুই আরিয়ানের মাথার উপর দিয়ে যাচ্ছে। ইশরা বেগম মায়রার ঘরে এসে দেখে মায়রা ঘরের এক কোণে চুপটি মেরে বসে আছে। ইশরা বেগম মায়রার দিকে এগিয়ে গিয়ে মায়রার পাশে বসে বললেন, তোমার মুখটা এমন শুকনো লাগছে কেন মায়রা? মায়রা চুপ হয়ে রইল। ইশরা বেগম জানেন মায়রার কি হয়েছে। অব্রের আওয়াজ তিনি নিজ থেকে শুনেছেন। অব্রের মাথায় মেহবিনের ভূত খুব ভালো করেই ঢুকেছে। তিনি তা বুঝতে পারছেন। মায়রা নীরবতা ভেঙে বলল, আমি বোধহয় আপনাকে ধরে রাখতে পারলাম না। আমরা মেহবিনকে ভুলতেই পারছে না। ইশরা বেগম মায়রার মাথায় হাত বুলিয়ে বললেন, মায়রা, তুমি এইভাবে ভেঙে পড়ো না। তুমি তো এখন একা নও, তোমার সাথে এখন আমার বংশের প্রদীপ, আমার অফ্রের সন্তান ধীরে ধীরে বেড়ে উঠছে। তাই বলছি একটু শান্ত হও। চট্টগ্রামের ট্রিপে তো পরশু যাচ্ছ, সেখানে তুমি এবং অব্র থাকবে শুধু। সেখানে মেহবিন নামও কোনো ছায়া থাকবে না তোমাদের জীবনে। দেখবে অব্র আবারও তোমাকে ভালোবাসবে। নিজের শাশুড়ির কথায় নিশ্চিত হয় মায়রা। অব্র প্রতিদিনই অফিস থেকে এসেই প্রথমে মেহবিনের রুমে ঢুকে একটু শান্তির জন্য। মেহবিনের ঘরে প্রতিটা কোনায় কোনায় মেহবিনের স্মৃতি জমে আছে। আজও তার ব্যতিক্রম হয়নি। অব্র আজকেও অফিস থেকে এসে প্রথমে মেহবিনের রুমে ঢোকে, কিন্তু রুমে ঢুকে সে হতবাক। মেহবিনের জিনিস সব ফেলে দিচ্ছে জবেদা। জবেদা হচ্ছে অব্রদের বাড়ির কাজের লোক। এইভাবে মেহবিনের জিনিস ফেলে দেওয়ায় অব্রের মাথায় আগুন ধরে যায়। অব্র জবেদার থেকে জিনিসগুলো নিয়ে বলে, হাউ ডিয়ার ইউ, কার পারমিশনে তুমি মেহুর জিনিসে হাত দিয়েছো? আমার পারমিশনে। ইশরা বেগম কথাটি বলে রুমে ঢোকেন। অব্র অবাক হয়ে বলে, মা তুমি এইসব কেন করতে বলেছ? কেন আবার? শুধু শুধু এইসব জিনিস রেখে কি লাভ? ঘরটা খালি করে দেওয়াই ভালো। অব্র ক্ষিপ্ত গলায় বলল, ব্যাস মা, তোমার অনেক কথা শুনেছি আমি। এই কথাটি আমি শুনতে পারবো না। এইখান থেকে মেহুর একটা জিনিসও সরানো হবে না। যদি তা করা হয় তাহলে এর ফল খারাপ হবে। অব্র গটগট করে রুমে চলে গেল।
ইশরা বেগম হতভম্ব হয়ে গেলেন। যে ছেলে তার মুখের ওপর কথা বলতে সাহস দেখাতো না, সে ছেলে কিনা তাকে এক প্রকার শাসিয়ে চলে গেল। এসব হচ্ছেটা কি? ড্রয়িং রুমে আরিয়ান ও আরহামের বাবা বসে আছেন। আরহামের মা বারবার মেহবিনকে খেতে বলছে, কিন্তু মেহবিন কি খাওয়ার মতো মেয়ে? সে কিছুতেই খেতে চাচ্ছে না। আরিয়ান টিভি দেখতে দেখতে বলে, ভাবি তুমি এখন ভালো মতো খেয়ে নাও, না হলে ভাই এসে ধমকে তোমাকে খাওয়াবে। আরিয়ান বলতে দেরি হলেও আরহাম তা কাজ করে দেখাতে দেরি করলো না। আরহাম অফিস থেকে এসেই মেহবিনের কাণ্ড দেখে রামধমক দিয়ে বলল, হাই স্টুপিড, তুমি খাচ্ছ না কেন? তোমাকে ঠিক কি বললে তুমি একটু ঠিক হবে? মেহবিন ঠোঁট উল্টিয়ে বলে, আমার খেতে ইচ্ছে না করলে কি করব আমি? আরহামের মা বললেন, আহা আরহাম, মেয়েটাকে এভাবে বকিস না। আরহামের বাবা খবরের কাগজ ভাঁজ করে বললেন, আমার মেয়েটাকে একদম এভাবে বকবে না আরহাম। প্রেগন্যান্সির সময় মেয়েদের রুচি থাকে না, একটু ভালো করে বুঝিয়ে খাওয়াতে হয়। আরহাম তার কাঁধের ব্যাগটা রেখে বলল, তোমাদের কি মনে হয় আমি বলিনি এই স্টুপিড মেয়ে ভালো কথা শোনার মেয়ে না, ওকে ধমকিয়ে খাওয়াতে হবে। আমি যে কী করবো আমি জানি না। পরশু আমি চট্টগ্রাম যাচ্ছি কাজে, এই কয়েকদিন তো স্টুপিডটার সব আজগুবি কাজ করবে। আরিয়ান কিছু একটা ভেবে বলল, ভাই আমার কাছে একটা প্ল্যান আছে। কে? আমি ভাবি আর তুই একসাথে চট্টগ্রামে যাই। তুই কাজ করবি, আমরা ঘুরবো, তুই ভাবের উপর নজরও রাখতে পারবি। আরহামের বাবা সঙ্গে সঙ্গে বললেন, ইহা সত্যি উত্তম প্রস্তাব। আমার মনে হয় মেহু মায়ের এই সময় একটু ঘোরাঘুরি করলে মনটাও ভালো থাকবে। তুই কি বলিস আরহাম? আরহাম মাথা নাড়িয়ে বলে। আমার কোনো আপত্তি নেই। মেহবিনের মুখে হাসি ফুটে উঠল। এতদিন পর সে কোথাও ঘুরতে যাবে। তৎক্ষণাৎ আরিয়ানের ফোনটা বেজে উঠল। আরিয়ান তাকিয়ে দেখে ফারিয়া ভিডিও কল করেছে। আরিয়ান উঠে বাগানের দিকে চলে যায়। আরিয়ান ফোন রিসিভ করতেই তার চোখ যায় ক্লান্তিতে মিয়ে যাওয়া মেয়েটার দিকে। চোখে মুখে একরাশ ক্লান্তি, তবু মেয়েটাকে ভালো দেখাচ্ছে। ফারিয়া ক্লান্তিমাখা গলায় বলল, এই যে ডক্টর সাহেব, আপনার কথা মতো 1 কিলোমিটার রাস্তা আমি দৌড়িয়েছি। আমার তো অবস্থা বেহাল। এখন একটু ঘিলো আসবে তো মাথায়? আরিয়ান মুচকি হেসে বলল, সবে তো শুরু মাত্র, এখনো আরো কিছু করতে হবে আপনাকে, তবে আপনার বুদ্ধি বৃদ্ধি পাবে। আরিয়ানের কাণ্ড পেছন থেকে মজনু দেখে ফেলল। আরিয়ান ভিডিও কলে একটা মেয়ের সাথে মুচকি মুচকি হাসছে। নিশ্চয়ই এই মেয়েটা আরিয়ানের প্রেমিকা হবে। তাহলে তো কথাটা জানাতে হবে সবাইকে। আজ আরিয়ান মজনুর সাধের রোমান্সের 12টা বাজিয়েছে। সেও আজকে দেখাবে মজা। কথাটি ভেবে মজনু দৌড়ে বাড়িতে এসে হাঁপাতে হাঁপাতে বলল, আপনারা এখানে খাড়াইয়া আছেন, ওইদিকে আরিয়ান ভাইজান তো প্রেম প্রীতি করতেছে। কথাটি শোনার সাথে সাথেই আরহাম কেসে ওঠে। আরহামের বাবার মুখ থেকে চা বেরিয়ে যায়। আরিয়ানের মা দাঁড়িয়ে পড়ে। মেহবিনের মাথার উপর দিয়ে যাচ্ছে সব। আরহামের বাবা ধমক দিয়ে বলে, কি বললি? আমার হাদারামটা? আরিয়ান ভাইজান প্রেম ভালোবাসা করতেছে হাইসা হাইসা একটা মায়ার লগে। আরিয়ান যা করছে তার থেকেও দ্বিগুণ বানিয়ে বানিয়ে মজনু বলছে সবাইকে। আরহামের মা ঝাঁটা হাতে নিয়ে বলে, হঠাৎ ছাড়া কই সে? আজের খবর আমি নিচ্ছি। কথাটি বলেই আরহামের মা বাগানে চলে যায়। আরহামের মায়ের পেছনে পেছনে বাকি সবাইও যায়। আরিয়ান আর কিছু বলতে চাচ্ছিল ফারিয়াকে, তখনই সে খেয়াল করে তার মা ঝাড়ু হাতে নিয়ে এগিয়ে আসছে। আরিয়ান কি বুঝলো কে জানে, সে কট করে ফোনটা কেটে দৌড়ানো শুরু করলো। ফারিয়াও বুঝতে পারল না আরিয়ান হঠাৎ এইভাবে কেটে দেওয়ার মানে কি। আরহাম মেহবিনের ঘুমন্ত মুখশ্রীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। মেয়েটার মুখে এখনো খাবার লেগে আছে। সত্যি পুরো বাচ্চা মেয়েটা, ঠিক করে খেতেও পারে না। আরহাম মেহবিনকে খাইয়ে বাইরে গিয়েছিল। মেহবিন খাবারটুকু খেয়ে ঘুমে পড়েছে। আরহাম টিস্যু বের করে মেহবিনের মুখটা পরিষ্কার করে দেয় যত্ন করে। আরহামের কি হলো কে জানে। কিছুক্ষণ মেহবিনের দিকে অপলকভাবে তাকিয়ে রইল। হয়তো সেই চাহনিতে ছিল শুধুই মুগ্ধতা। অতঃপর মেহবিনের পাশেই বসে ল্যাপটপ হাতে নিয়ে অফিসের কিছু কাজ করতে লাগলো। মেহবিনের ঘুম ভেঙে যায়। মেহবিন নিজের চোখ খুলে দেখে আরহাম তার পাশেই বসে ল্যাপটপ হাতে নিয়ে ঘুমিয়ে গেছে। মেহবিন কোনো রকম উঠে আরহামের থেকে ল্যাপটপটা নিয়ে আরহামকে ভালো করে শুয়ে দেয় বিছানায়। মেহবিন আরহামের দিকে তাকিয়ে বলে,
আরহাম সাহেব, এই স্টুপিড মেয়েটার খেয়াল রাখতে রাখতে আপনি নিজের খেয়াল রাখাটাই ভুলে গেছেন। কথাটা বলে মেহবিন উঠতে নিলে তার হাত টান পড়ে। সে তাকিয়ে দেখে আরহাম তার হাত জোড়া আঁকড়ে ধরে ঘুমাচ্ছে। মেহবিন বিছানায় বসে পড়ে। আরহামের পাশেই বসে হেলান দিয়ে বসে থাকে। মেহবিন আপাতত চাইছে না নিজের হাতটা সরিয়ে আরহামের ঘুমের ব্যাঘাত ঘটাতে। মেহবিনের চোখে পুনরায় একরাশ ঘুম এসে ধরা দিচ্ছে। মেহবিন নিজের চোখ জোড়া বন্ধ করে ফেলে আস্তে আস্তে। সে জানে সে সব সময় নিরাপদ আরহামের কাছে। আরহাম মানুষটাই এতটা ভরসার। আরহাম ও মেহবিন উভয়ই গভীর ঘুমের দেশে তলিয়ে যায়। আরিয়ান নিজের পায়ে গরম সেক দিচ্ছে। আজ আচ্ছা দৌড়ানি খেয়েছে সে। আরিয়ানের মা ছেলের জন্য কফি নিয়ে আসতেই তার ছেলে মুখ ঘুরিয়ে ফেলে অভিমানে। কিছুক্ষণ আগে মজনুর কথা শুনে আরিয়ানের মা আরিয়ানকে ঝাড়ুর বাড়ি দেওয়ার জন্য আরিয়ানের পেছন পেছন দৌড়াতে থাকে। এমনকি 2-3টে ঝাড়ুর বাড়ি দিয়েও ফেলে। হঠাৎ এই রকম ঝাড়ুর বাড়ি দেওয়ার কারণ আরিয়ান জানতে চাইলে তার মা বলে দেয় মজনুর বলা কথাগুলো। অতঃপর আরিয়ান দীর্ঘশ্বাস ফেলে সবাইকে বলে সে শুধু তার কলিগের সাথে অপারেশনের ব্যাপারে ভিডিও কলে কথা বলছিল। সেইটা না বুঝে মজনু সবাইকে উল্টো কথা বলেছে। যদিও আরিয়ান সত্যি কথাটা বলেনি। আরিয়ানের কথা শুনে আরিয়ানের মা সহ সকলের ভুল ধারণা ভেঙে যায়। এমনকি মজনু নিজের বোকামির জন্য যথেষ্ট বকাও খায়। ছেলেকে চুপ থাকতে দেখে আরিয়ানের মা বললেন, আমি তো বুঝিনি রে, তুই এভাবে রাগ করে থাকিস না বাবা। আরিয়ান মুখ ফুলিয়ে থাকে। আরিয়ানের মা আবারও বলে, কেউ যদি এইভাবে রাগ করে থাকে তাহলে আমি ভেবেছিলাম আজকে আলুর পরোটা করব, কিন্তু তার করব না। আলুর পরোটা আরিয়ানের সব সময় পছন্দ। তার পছন্দের খাবার হবে শুনে আরিয়ান সঙ্গে সঙ্গে তার মাকে বলল, মা, আমি একদম রেগে নেই, আমি সব ভুলে গেছি। এখন তাড়াতাড়ি গিয়ে পরোটা বানাও। ছেলের কাণ্ড দেখে আরিয়ানের মা মুচকি হেসে বললেন, পাগল ছেলে আমার। আচ্ছা তুই দাঁড়া, আমি আসছি। কথাটি বলেই আরিয়ানের মা রান্নাঘরে চলে যায়। আরিয়ানের মা চলে যেতেই আরিয়ানের ফোনটা বেজে ওঠে। আরিয়ান দেখে ফারিয়ার ফোন। আরিয়ান ফোনটা রিসিভ করার সাথে সাথেই ফারিয়া উৎকণ্ঠী হয়ে বলে, ডক্টর সাহেব, আপনি ওই সময় ফোন কেটে দিলেন কেন? আমার কি কোথাও ভুল হয়েছে? আরিয়ান বিড়বিড় করে বলল, ওই সময় তো আমি ঝাড়ুর বাড়ি খেতে ব্যস্ত ছিলাম, তাও তোমার জন্য। কি বললেন? না মানে বলছিলাম কি, আসলে আমার নেট প্রবলেম হয়ে গিয়েছিল, তাই কেটে দিয়েছিলাম। ও আচ্ছা, যে কারণে আপনাকে ফোন দিলাম সেটাই তো বলা হলো না। কিসের জন্য? ফারিয়া ফিসফিস করে বলল, আমি না আমার বন্ধু বান্ধবীদের সাথে ট্যুরে যাচ্ছি, তাই এই কয়েকদিন আপনার সাথে যোগাযোগ করতে পারবো না, তাই চিকিৎসাও নিতে পারবো না। আমি বরং ট্যুর থেকে এসে আপনার সাথে যোগাযোগ করব, ওকে? ফারিয়ার সাথে কয়দিন আরিয়ানের যোগাযোগ থাকবে না। কথাটি ভেবে আরিয়ানের মনটা কেন যেন খারাপ হয়ে গেল। আরিয়ানের ভাবনার মাঝে ফারিয়া বলে, ডক্টর সাহেব, আমি রাখছি, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। ফারিয়া ফোনটা কেটে দিল। তারও মনটা খারাপ হয়ে গেল হঠাৎ করে। আরহাম সকালে উঠেই দেখে মাথাটা তার ভীষণ ধরেছে। এই সময় চা হলে মন্দ হতো না। আরহাম উঠতে নিলে তার চোখ যায় পাশে থাকা চায়ের কাপে। আরহাম চায়ের কাপটা হাতে নিয়ে দেখে তার পাশে ছোট্ট চিরকুট, তাতে লেখা, শুভ সকাল আরহাম সাহেব, এবার একটু নিজের খেয়ালটুকু রাখুন। আরহাম জানে এইসব মেহবিনের কাজ। আরহাম মুচকি হেসে চায়ে চুমুক দিল। আরহাম এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে তাহসান, রুষা ও বাকি অফিস কলিগদের সাথে। কিছুক্ষণ পরেই তাদের চট্টগ্রামে যাওয়ার ফ্লাইট। আরহাম ঘড়ির দিকে তাকিয়ে আছে। তাহসান আরহামের দিকে এগিয়ে এসে বলল, তুই নাকি গাড়িতে করে আসবি আরহাম? তুই তো আমাদের সাথে প্লেনে করে চলে আসতে পারিস। আরহাম চাইলে আরিয়ান এবং মেহবিনকে নিয়ে প্লেনে করেই যেতে পারত, কিন্তু এখন মেহবিন প্রেগনেন্ট। এই অবস্থায় মেহবিনের প্লেনে ওঠা ঠিক হবে না। আরহাম ভেবেছে মেহবিনকে নিয়ে গাড়ি করেই নিয়ে যাবে। আরহাম বলল, আমি গাড়ি করেই যাব, তোরা যা, আমি ঠিক পৌঁছে যাব।
রুষা বুঝতে পারল না আরহাম কেন তাদের সাথে যাচ্ছে না। জানার আগ্রহ থাকলেও সে মুখে তা প্রকাশ করল না। রুষা ঠিক করেছে চট্টগ্রামে গিয়ে সে তার মনের কথা খুলে বলবে আরহামকে। আরহামের থেকে বিদায় নিয়ে সকালে প্লেনে উঠে গেল। আরহাম গাড়ি করে বাড়ি ফিরে আসার পথে তার মাকে ফোন করলো। আরহামের মা এবং মেহবিন একসাথে মিলে কাপড় গুছাচ্ছে। আজকে রাতেই আরহাম, মেহবিন ও আরহাম বেরিয়ে পড়বে চট্টগ্রামের উদ্দেশ্যে। আরহামের মায়ের ফোন বেজে উঠতেই তিনি তার রিসিভ করার সাথে সাথেই আরহাম বলল, হ্যালো মা, তোমাদের প্যাকিং করা শেষ? হয়ে গেছে প্রায়। আচ্ছা শোনো, তুমি মেহবিনের সব ওষুধগুলো একটু দেখে নিও। ও যা স্টুপিড, ওষুধগুলো ঠিকমতো নিতে পারবে না। বাবা, বুঝেছি। আর কিছু? মেহবিনের পথে বমি হতে পারে, তাই ব্যাগেও কিছু আচার দিয়ে দাও। আরহামের মা হেসে বললেন, সব রেখেছি আমি। বউকে নিয়ে তোর এত চিন্তা, বাপরে বাপ। চিন্তা করবো না, জাস্ট উইথ মেয়ে একটা, নিজের একটুও খেয়াল রাখবে না। আমি তো পারলে এরকম জার্নির জায়গায় মেহবিনকে নিতাম না, কিন্তু মেহবিন তো মেহবিনই, সারাদিন শুধু স্টুপিড কাজ করে বেড়াবে। আমি তো ওকে রেখে গেলেও ওখানে কি শান্তি মতো কাজ করতে পারবো না। আমার মাথায় শুধু এইটাই ঘুরপাক খেত, স্টুপিড মেয়েটি নিজের খেয়াল না রেখে সব স্টুপিডের কাজ করছে। কথাগুলো একদমে বলে কেটে দিল আরহাম। ফোনটা স্পিকারে ছিল, যার কারণে আরহামের কথা মেহবিনও শুনছে। যদিও তাকে স্টুপিড বলেছে, তবু তার কেন যেন এই স্টুপিড ডাকটাতেই বড্ড আপন মনে হচ্ছে। এই মানুষটার কত চিন্তা তাকে নিয়ে। মেহবিন তো তার কেউ না, তাহলে শুধু দায়িত্ববোধের জন্য একটা মানুষ আরেকটা মানুষকে নিয়ে এতটা চিন্তা করে? আরহামের মা মেহবিনের ললাটে ধরে বললেন, মেহুমা, দেখলি আমার ছেলেটা ঠিক কতটা চিন্তা তোকে নিয়ে। আমার ছেলেটা এতটা ভালোবাসে ফেললো কি করে রে? আমার ছেলেটা কতটা বেখেয়ালি ছিল, আজ সে কতটা খেয়াল রাখে তোর। কতটা ভালোবাসলে মানুষ এইভাবে চেঞ্জ হতে পারে। ভালোবাসার কথা শুনে মেহবিনের বুকটা ধক করে ওঠে। আরহাম তাকে ভালোবাসে, এসব কি ভাবছে সে? সে তো জানে আরহাম শুধু দায়িত্ব পালন করছে, তবু মনে একটা প্রশ্ন উকি দেয়, সবটাই কি দায়িত্ব? অব্রের মায়ের থেকে বিদায় নিয়ে মায়রা এবং অব্র গাড়িতে বসে পড়ে। মায়রার মনে তো অনেক খুশি, এইবার সে সবকিছু ঠিক করে ফেলবে। যদিও অব্রের মুখে হাসির বিন্দুমাত্র ছিটে ফোটাও নেই, তার মন শুধু মেহবিনের মাঝে সীমাবদ্ধ। মায়রা অব্রকে বলল, অব্র, কি ভাবছো? তেমন কিছু না। অব্র গাড়ি চালানোতে মনোযোগ দিল। দুজনের মাঝে পিনপতন নীরবতা। দুজন একসাথে থেকেও আজ কতটা আলাদা। আরহাম, আরিয়ান ও মেহবিন গাড়ি দিয়ে রওনা হয়েছে চট্টগ্রামের উদ্দেশ্যে। সামনের সিটে ড্রাইভার মজনু এবং তার পাশে আরিয়ান, পিছনের সিটে মেহবিন এবং আরহাম। আরহাম ল্যাপটপে কাজ করছে এবং আর চোখে মেহবিনের দিকে তাকাচ্ছে। মেহবিনের জানালার কাছে ঘেঁষে বসে আছে। মেহবিনের মনটা হুট করেই আজ খারাপ হয়ে গেল। কেন যেন তার মনে হচ্ছে সামনে যা হবে তা ভালো হবে না, নিশ্চয় কিছু একটা খারাপ হবে। এখন বেশ রাত, নিস্তব্ধ রয়েছে শহরটা। রাতের শহর দেখতে বেশ ভালো লাগে। আরিয়ান তার ক্যামেরা দিয়ে রাস্তায় বসে থাকা বিভিন্ন মানুষের মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখছে। সামনে পিচ ঢালা রাস্তা, তাই মজনু কিছুটা ঘুরিয়ে গাড়িটা চালায়, যার ফলে মেহবিন তাল সামলাতে না পেরে আরহামের বুকে গিয়ে পড়ল। আরহামও শক্ত করে মেহবিনকে নিজের সাথে মিশিয়ে নিল। মেহবিন সরি বলে উঠতে চাইলে আরহাম মেহবিনকে আরও শক্ত করে মিশিয়ে বলে, স্টুপিড মেয়ে যদি নিজেকে সামলাতে না পারো, তাহলে তো আমাকে আগলে রাখতে হবে, তাই না? তুমি বরং আমার বুকেই ঘুমিয়ে পড়ো। সামনে আরও পিচ ঝালা রাস্তা আছে, এই অবস্থায় বারবার ছাক্কি খাওয়াটা ঠিক নয়। মেহবিন কিছুটা সংকোচ নিয়ে বলল, কি করছেন কি? আরিয়ান দেখছি তো, কি ভাববে, ছাড়ুন। আরহাম কণ্ঠে মধুরতার সুর এনে বলল, ছাড়বো না। আরহাম হাসান তালুকদার এত সহজে তোমাকে ছেড়ে দিতে রাজি নয়, হোক সেটা দায়িত্ব কিংবা। আরহাম বাকি কথা বলতে গিয়েও থেমে গেল। মেহবিন আরহামের দিকে তাকিয়ে রইল অদ্ভুত দৃষ্টিতে। আরহাম কি যেন বলতে চাইছিল, কিন্তু বলল না। মেহবিনের জানতে ইচ্ছে করলো আরহামের মুখে সেই অব্যক্ত বাণী। আরিয়ান পিছনে না ঘুরেই বলল, আমি তো কিছুই দেখছি না, আমি তো ছবি তুলতে ব্যস্ত, এত কিছু দেখার সময় নেই আমার। দেখলে তো
কিছু দেখছি না আরিয়ান। তুমি বরং আমার বুকে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো, তাহলে অত ঝাঁকি খেতে হবে না। আরহামের কথা শুনে মেহবিন লজ্জা পেয়ে গেল। আরহাম স্মিত হাসল। মেহবিন আরহামের বুকেই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। এই বুক হয়তো তার জন্য সব থেকে নিরাপদ। আরহাম মেহবিনের দিকে তাকিয়ে রইল। এইরকম মনোমুগ্ধকর মুহূর্তটিকে ক্যামেরাবন্দি করতে একদমই ভুলল না আরিয়ান। মজনু গাড়ি চালাতে চালাতেই হাসল। দীর্ঘ পথ অতিক্রম করে অবশেষে আরহাম, আরিয়ান ও মেহবিন চট্টগ্রামে পৌঁছে গেল বেশ সকালেই। আরহাম একটা 5 স্টার হোটেল বুক করে ফেলল, যেখানে তাদের সব অফিসের কলিগরা উঠেছে। রুষা, তাহসান সহ বাকি সকল কলিগরা আপাতত চট্টগ্রাম শহরটাকে একটু ঘুরে দেখতে গিয়েছে। আরহাম এখনো তাদের সাথে দেখা করেনি। ভেবেছে একেবারে রাতের মিটিংয়ে সকলের সাথে দেখা করে ফেলবে। যদিও আরহাম তাহসানকে ফোন করে বলে দিয়েছে সে পৌঁছে গেছে। যেহেতু এখানে আরহামের বাবা মা কেউ নেই, তাই আরহাম মেহবিনের জন্য আলাদা রুম বুক করে ফেলে। যদিও রুমটা আরহামের রুমের পাশের রুমটি। আরহাম, আরিয়ান এবং মেহবিন সকালের নাস্তা করতে লাগলো 5 স্টার হোটেলের ব্রেকফাস্ট টেবিলে। মেহবিন খেতে গিয়েও পারছে না। এত পথ জার্নি করার ফলে সে যথেষ্ট ক্লান্ত। আরহাম মেহবিনের অবস্থা বুঝতে পেরে বলল, মেহবিন, তুমি বরং রুমে চলো। আমি বরং কোনো স্টাফকে দিয়ে তোমার খাবারটা রুমে আনিয়ে নিচ্ছে। আর আরিয়ান, তোরা খেয়ে নে। মেহবিন ও আরিয়ান সম্মতি জানায়। আরহাম নিজের খাবারটা খেয়েই মেহবিনের হাত ধরে আস্তে আস্তে করে মেহবিনের রুমের দিকে নিয়ে যেতে থাকে। মজনু দুজনের দিকে তাকিয়ে বলে, আমাকে বড় ভাইজান আমাকে ভাবিরে কত ভালোবাসে। আহা, উনাগো দেখলে আমার খালি দেখতেই ইচ্ছা করে। আরিয়ান কফির কাপে চুমুক দিয়ে বলল, দোয়া করিও মজনু, সবসময় যেন এরকমেরই থাকে। আমি আর রাহেলা তো সবসময় দোয়া করি আমাকে বড় ভাইজান আর বড় ভাবি যেন সবসময় এমনই থাকুক। এদের ভালোবাসা উপরে যেন কারো শয়তানের বদনজর না পড়ে। আরিয়ান স্মিত হেসে খাওয়ার মনোযোগ দিল। অব্র গাড়িটা 5 স্টার হোটেলের সামনে রাখলো এবং মায়রা গাড়ি থেকে নেমে গেল। হোটেলটার দিকে তাকিয়ে অব্রের কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে এখানে সে তার কাঙ্ক্ষিত কিছু পেয়ে যাবে। অব্র বুঝতে পারছে না তার এমন অদ্ভুত অনুভূতির কারণ কি। মায়রা এগিয়ে এসে অব্রের কাঁধে হাত রেখে বলে, অব্র। মায়রা ডাকে হুঁশ ফেরে অব্রের। মায়রা বলল, অব্র ভিতরে যাবে না? এখানে দাঁড়িয়ে আছো যে? যাচ্ছি, চলো। মায়রা ও অব্র তাদের লাগেজ নিয়ে ভেতরে চলে গেল। মেহবিনকে নিয়ে এসে আরহাম কাউন্টার থেকে তাদের রুমের কার্ড নিয়ে তাদের রুমের দিকে অগ্রসর হলো। আরহাম ও মেহবিন চলে যেতেই কাউন্টারে অব্র ও মায়রা কাউন্টারে চলে এলো। কাউন্টারে বসে থাকা স্টাফ অব্রদের উদ্দেশ্যে বললেন, স্যার, আপনাদের কয়টা রুম লাগবে? জি, আমাদের জন্য একটা রুম বুক করে দিন। মেহবিনের কানে অব্রের কণ্ঠের প্রতিধ্বনি আসে। মেহবিন পেছনে ঘুরে দেখে কেউ নেই। মেহবিনের মনে হচ্ছে অব্র এখানেই আছে, কিন্তু অব্র এখানে কি করে থাকতে পারে? মেহবিনের ভাবনার মাঝেই আরহাম বলে ওঠে, এখানে দাঁড়িয়ে কি করছো? ভেতরে চলো। আরহামের কথা শুনে আর কিছু না ভেবে মেহবিন নিজের রুমে চলে যায়। আরহাম মেহবিনকে ঘরে এগিয়ে দিয়ে নিজের রুমে এসে শুয়ে পড়ে। কালকে মজনু নিজের হাতে ব্যথা পাওয়ায় আরহামই নিজে ড্রাইভ করে এসেছে। আরহাম তার ব্যাগটা রেখে বিছানায় হেলান দিয়ে চোখ বন্ধ করে দেয়। মেহবিন টিপ টিপ করে আরহামের রুমে ঢোকে। মেহবিনের ধারণা মতে আরহাম এখন গভীর ঘুমে আচ্ছন্ন। এইটাই সুযোগ। মেহবিন আস্তে আস্তে আরহামের কাছে গিয়ে আরহামের কাছে বসে পড়ে। আরহামের কপালে লেপ্টে থাকা সিল্কি চুলগুলো সরিয়ে দিয়ে কপালে মালিশ করে দিতে থাকে। মেহবিন জানে আরহামের মাথা প্রচণ্ড ধরেছে, তাই সে মালিশ করে দিতে এসেছে। আরহাম যদি জানে এই অবস্থায় মেহবিন এসেছে, তাহলে রাম ধমক দিবে। কথাটি ভেবে মেহবিন মুচকি হাসে। আরহাম ঘুমের মাঝেই মুচকি হাসে, যা মেহবিনের অগোচর হয়ে থাকে। অব্র লাগেজটা রেখে ওয়াশরুমে চলে যায়। মায়রার মনে তো অন্যরকম উত্তেজনা কাজ করছে। অব্র ওয়াশরুম থেকে বেরোতেই মায়রা অব্রের কাছে আবদারের সুরে বলে, অব্র, আজ ডিনারের পরে আমাকে নিয়ে লং ড্রাইভে যাবে আগের মতো? মায়রার কথাটি শুনে চোখ মুখে ধরা দিল একরাশ বিরক্তি। সে বিরক্তির সুরে বলল,
দেখো মায়েরা, আমি আজকে যথেষ্ট টায়ার্ড। এত রং ঢং করার ইচ্ছে নেই আমার। আমাকে প্লিজ এখন একা ছেড়ে দাও। অব্র, এসব বলছো কি তুমি? আগে তো কত টায়ার্ড থাকতে তুমি। সারাদিন অফিসের কাজ করে আবার বাইরে মেটানোর জন্য কত লং ড্রাইভে নিয়ে গিয়েছো। আজ এতটা চেঞ্জ কেন হলে অব্র? মায়েরার চোখ ছলছলে হয়ে উঠেছে কথাগুলো বলতে বলতে। অব্র জবাব দিল না। ডিনার করতে চলো। কথাটি বলেই প্রস্থান করলো অব্র। মায়েরা বরাবরের মতো আশাহত হলো। এদিকে মেহবিনের নিজের রুমে এসে পানির গ্লাস হাতে নিতেই দেখে তার পাশে ছোট্ট চিরকুট, তাতে লেখা, প্রেয়সী, তুমি সবার খেয়াল রাখো। এদিকে আমার অন্তরের খবর কি রাখো? হুম, একদমই না। আমার অন্তরটা জ্বলে পুড়ে খার হয়ে যাচ্ছে। তোমাকে না পাওয়ার অসুখে সেই খবর রাখো। চিন্তা করো না, ঠিক আমি তোমাকে নিজের করে নেব। চিরকুটটা দেখে মেহবিনের অতিমাত্রায় রাগ হলো। কে এই আগন্তুক? 2 দিন পর পর উদয় হয়, যত সব। মেহবিন চিরকুটটা ফেলে দেয়। আরিয়ানের ডাক আসে ডিনারের জন্য। মেহবিন নিজের ভাবনাটা চেপে রেখে নিচে চলে যায়। আরহামও নিচে বসে আছে। মেহবিন নিচে নেমে আসে। মেহবিন নিচে নামতেই তখনই কেউ এসে আরহামকে জড়িয়ে ধরে। তাকে দেখে স্তব্ধ হয়ে যায় মেহবিন। আরিয়ানও বসা থেকে উঠে যায়। আরহাম কিংবা আরিয়ান কেউ তাকে এখানে আশা করেনি। মেহবিন যেন তাকে দেখে ঘোরের মাঝে চলে যাচ্ছে। অভ্র আরহামকে এসে জড়িয়ে ধরে। নিজের প্রাক্তনকে এইভাবে দেখে স্থির হয়ে দাঁড়িয়ে যায় মেহবিন। মেহবিন বুঝতে পারছে না অভ্র এখানে কি করে এলো। অভ্রকে আরহাম কিংবা আরিয়ান কেউ আশা করেনি, তা তাদের চোখ মুখে স্পষ্ট। মেহবিন ঠায় দাঁড়িয়ে থাকে। তার মনে অনেক প্রশ্নের বিস্তার ঘটতে থাকে। আরহামকে অভ্র এসে জড়িয়ে ধরল কেন? তাহলে কি আরহাম ও অভ্র পূর্ব পরিচিত? অভ্র আরহামকে জড়িয়ে ধরেই বলল, এইসব কি ব্রো? এখনও নিজের ভাইয়ের থেকে মুখ ফিরিয়ে থাকবে? সেই একটা বিষয় নিয়ে এখনও এত রাগ পুষে রেখেছিস? এখন তো এইসব ছাড় প্লিজ। আরহাম কোনো প্রতিক্রিয়া করল না। অভ্র এবার আরিয়ানের কাছে গিয়ে বলল, কি হলো? সব সময় তো আমাকে দেখে তুই সবার আগে এসে টাইট করে হাগ করিস। আজ কি হলো? বুঝেছি, অভিমান হয়েছে। ওকে আমি করে নিচ্ছি। অভ্র কথাটি বলে আরিয়ানকে জড়িয়ে ধরে। মেহবিন অবাকের সর্বোচ্চ সীমায় পৌঁছে গেল। অভ্র আরহাম ও আরিয়ানের ভাই, কিভাবে সম্ভব? মেহবিনকে কখনো তো আরহাম কিংবা আরিয়ান বলেনি তাদের অভ্র নামক কোনো ভাই আছে। অভ্র আরিয়ানকেও ছেড়ে দিল। অভ্র তার 2 চাচাতো ভাইয়ের দিকে তাকিয়ে বলল, কখনো ভাবিনি চট্টগ্রামে এসে এইভাবে তোদের সাথে দেখা হয়ে যাবে। কিরে ভাই, তোরা এখনো চুপ করে থাকবে? আমি বুঝতে পারছি না। বড়দের মধ্যে যা হোক, কিন্তু আমরা কেন আমাদের মধ্যে এইভাবে দূরত্ব বাড়িয়ে চলবো বলতো? দূরত্ব সবসময় তোর পক্ষ থেকে ছিল অভ্র। আমরা কখনো তোর সাথে দূরত্ব বাড়াতে চাইনি। আরহাম কাট কাট গলায় অভ্রের প্রশ্নের উত্তর দিল। অভ্র স্মিত হেসে বলল, তা আমি জানি তোরা আমাকে কতটা ভালোবাসিস, সেইটাও জানি, কিন্তু আমি বা কি করব? আমি বাধ্য হয়ে এক প্রকার এইভাবে দূরত্ব বাড়িয়েছি। তোরা তো জানিস মাকে আমি কতটা ভালোবাসি। মায়ের জন্য যে আমি কত কিছু করেছি তা শুধু আমিই জানি। শেষের কথাটি অভ্র আস্তে করেই বলল। আরিয়ান ভ্রু কুচকে বলল, কি বললি ভাইয়া তুই? না মানে আসলে আমি বলতে চাইছিলাম যে আমি পরে তোদের সাথে যোগাযোগ করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আচ্ছা এবার তো বাদ দে এইসব অভিমান ইয়ার। লেটস গো ব্রাদার, গিভ মি সাম হাগস। অভ্র কথাটি বলেই আরহাম ও আরিয়ানকে একসাথে জড়িয়ে ধরল। আরহাম ও আরিয়ানও আর রাগ করে থাকতে পারল না। তারাও জড়িয়ে ধরল তাদের ভাইকে। অভ্র জড়িয়ে ধরতে তার চোখ গেল তার অনাকাঙ্ক্ষিত মানুষটির দিকে, যার জন্য সে এতদিন ধরে ছটফট করছিল। মেহবিন বুঝতে পেরেছে অভ্র তাকে দেখে ফেলেছে। মেহবিনের পক্ষে দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না। অভ্র আরহাম ও আরিয়ানকে ছেড়ে দিয়ে ধীর গলায় বলে, মেহবিন। অভ্রের কথা শুনে আরহাম ও আরিয়ান মেহবিনের দিকে তাকায়। মায়েরাও ততক্ষণে চলে আসে। আরিয়ান মেহবিনের কাছে গিয়ে মেহবিনকে নিয়ে এসে অভ্রের দিকে প্রশ্ন ছড়ে বলে, কিন্তু তার আগে বল মেহবিন তোদের কি হয়? মেহবিনের সাথে আরহামকে দেখে মায়েরা চিনে ফেলল।
আরহাম একবার ভার্সিটিতেও এসেছিল। এখন তার মনে পড়ল অব্রের ফোনে সে একবার আরহামের ছবি দেখেছিল, তাই সেদিন আরহামকে তার চেনা মনে হচ্ছিল। অব্র আবারও মেহবিনের দিকে তাকিয়ে বলল, কি হলো বললি না যে? মেহবিনকে কি করে চিনিস তোরা? মেহবিনের তো জান যায় যায় অবস্থা। মেহবিন আরহামের দিকে তাকিয়ে থাকে আরহামের প্রতিক্রিয়া জানার জন্য। এখন কি বলবে আরহাম? আরহাম সবাইকে অবাক করে দিয়ে মেহবিনের হাত ধরে হাসি মুখে বলল, আমার ওয়াইফ মিসেস মেহবিন আরহাম হাসান তালুকদার। আরহামের কথাটা শুনেই পরিবেশটা কেমন যেন থমথমে হয়ে যায়। মায়েরও বিশ্বাস হতে কষ্ট হচ্ছে যে মেহবিনের বিয়ে হয়ে গিয়েছে, যদিও তার বেশ খুশি লাগছে। অব্র শুধু নিষ্পলকভাবে মেহবিনের দিকে তাকিয়ে আছে। তার কানে এখনো আরহামের কথাটি বেজে চলেছে। মেহবিন জানে অব্র এখন তার উত্তরের আশায় অপেক্ষার প্রহর গুনছে। মেহবিনও আরহামের হাতটা শক্ত করে ধরে বলে, আমি এখন মিসেস আরহাম হাসান তালুকদার, এটাই আমার পরিচয়। রুষা ও তাহসানরাও ততক্ষণে ফিরে আসলো হোটেলে। রুষার কানে কথাটি আসতে সে স্তব্ধ হয়ে রইল। মেহবিন খেয়াল করলো অব্র ঠিক কাঁদছে না, তার চোখ ছলছল হয়ে রয়েছে। আরিয়ানের চোখ এইবার মায়রার দিকে গেল। আরিয়ান মায়রার দিকে তাকিয়ে বলল, আপনাকে ঠিক চিনতে পারলাম না যে। মায়রা স্মিত হেসে জবাব দিল, আমি হচ্ছি মিসেস অব্র আহমেদ। আরিয়ান হাত তালি দিয়ে বলল, বাহ, কতটা দূরত্ব হয়ে গেলে যে অব্র ভাই তুই বিয়ে করলি, অথচ আমরাও জানি না। অব্র দাঁতে দাঁত চেপে বলল, আরহামও যে বিয়ে করেছে সেই খবরও তো আমরা পেলাম না। মানুষের মাঝে দূরত্ব সৃষ্টি হয়ে গেলে অনেক কিছু গোপনে থেকেছে, বিয়ের বিষয়টা তার মধ্যে অন্যতম। আরহামের কথায় অব্র আর কিছু বলল না। অব্র কখনো ভাবতে পারেনি মেহবিন তার ভাইয়ের বউ হবে। মেহবিন কিছু একটা ভেবে আনমনে হাসে, যা কারো নজরে পড়ল না। অব্র স্পষ্ট দেখতে পাচ্ছে মেহবিনের চোখে ঘৃণা উপচে পড়ছে তার জন্য। মেহবিন ইচ্ছে করেই আরহামের হাতটা শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমার না শরীরটা ভালো লাগছে না, আমি এখন রুমে যাব। রুষা নিষ্প্রাণের মতো দাঁড়িয়ে আছে। তাহসান রুষার অবস্থা বুঝতে পেরে এগিয়ে এসে বলল, আরহাম, তুই বলছিসটা কি? আমাকে একটু খুলে বলবি তো? আরহাম তাহসানকে থামিয়ে দিয়ে বলে, তোকে যা বলার আমি পরে বলছি, আগে মেহবিনকে ঘরে দিয়ে আসি, তারপর তোকে যা বলার বলবো। আমার বউ সবার আগে, যতই হোক একটা মাত্র বউ আমার, নকল হলেও তো বউ। শেষের কথা আরহাম ঠাট্টা সরে আস্তে করে মেহবিনের কানে বলল। মেহবিন হেসে দেয়। আরহাম মেহবিনের হাত ধরে সকলের সামনে উপরে নিয়ে যায়। রুষা মুখ চেপে দৌড়ে নিজের রুমের দিকে যায়। তাহসান রুষার পেছন পেছন চলে যায়। অব্রের রাগে মাথা ফেটে যাচ্ছে যেন, সে কিছুতেই হজম করতে পারছে না ব্যাপারটা। আরহাম মেহবিনকে রুমে এনে ওষুধের বক্স থেকে একটা ওষুধ বের করে মেহবিনের হাতে ধরিয়ে দিয়ে বলে, জাস্ট স্টুপিড মেয়ে একটা তুমি, টাইম মতো ওষুধটা খেতে পারো না। কথাটা বলেই আরহাম বক্সটা বেডের এক পাশে রাখে। মেহবিন ওষুধটা খেয়ে নেয়। মেহবিন আরহামের দিকে তাকিয়ে বলে, আরহাম সাহেব, আপনি আছেন না সব সময় আমার যত্ন নেওয়ার মানুষ? আমার নিজের যত্ন নেওয়ার কোনো প্রয়োজন নেই। মেহবিনের কথায় আরহাম মেহবিনের দিকে তাকাতেই মেহবিন গলাটা খাকারি দিয়ে বলল, মানে বলছিলাম কি, মায়ের আপু আমাদের ভার্সিটির সিনিয়র, সেই সুবাদে অব্র ভাইয়াকে প্রায় আমাদের ভার্সিটিতে দেখেছিলাম, কিন্তু অব্র নামক যে আপনাদের কোনো ভাই আছে তা জানতাম না। আরহাম খুব ভালো করে বুঝতে পারছে মেহবিনের মনে হাজারো প্রশ্ন এসে জটলা পাকাচ্ছে। সেসব প্রশ্ন সব অব্রকে ঘিরেই। আরহাম ধীর গলায় বলল, অব্র সম্পর্কে আমার ছোট চাচার ছেলে হয়, মানে আমার চাচাতো ভাই। ছোট চাচা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পরে কোনো এক কারণে ছোট মা অর্থাৎ অব্রের মা আমাদের বাড়ি ছেড়ে চলে যায়। কোনো একটা কারণে ছোট মা আমাদের পুরো পরিবারকে ঘৃণা করে, কিন্তু কেন কে জানে। অব্র এবং আমি সমবয়সী ছিলাম। অব্র ছোটবেলা থেকে বিদেশ থেকে পড়াশোনা করত। অব্র এক প্রকার লুকিয়ে আমাদের সাথে যোগাযোগ করত, কিন্তু ছোট মা 2 বছর আগে যখন আমাদের মধ্যে এখনো সম্পর্ক আছে কথাটি জেনে যায়, তখন অব্রকে বাধ্য করে যেন আমাদের সাথে যোগাযোগ না করে। অব্র আমাদের সাথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়, তাই আমরা আর যোগাযোগ রাখি না। আজ ভাগ্যক্রমে চট্টগ্রামে অব্রকে দেখে আমরা নিজেদের অভিমানটাকে ধরে রাখতে পারলাম না। মেহবিন এইবার আস্তে ধীরে সবটা বুঝতে পারল।
তার খালামুনি অর্থাৎ আরহামের ছোট মা তালুকদার বাড়ি থেকে কোনো এক কারণে বেরিয়ে তার বাড়িতে মেহবিনকে আশ্রয় দিয়েছিল। এতটা বছর ধরে তার খালা তার শ্বশুর বাড়ির কথাও কখনো বলেনি, এমনকি মেহবিন জানতেও চায়নি। যদিও মেহবিন জানতো অব্রের 2 চাচাতো ভাই আছে, কিন্তু তাদের নাম যে আরহাম এবং আরিয়ান সে সম্পর্কে তার অবগতি ছিল না। এমনকি মেহবিন তার অতীতের কথা আরহাম ও আরিয়ানের কথা বললেও অব্রের নাম একবারও উচ্চারণ করেনি। তাই অব্র যে মেহবিনের প্রাক্তন তা আরহাম কিংবা আরিয়ান কেউ জানে না। আরহামের ফোন বেজে ওঠায় সে বাইরে চলে গেল। মেহবিনের মনে পড়ে গেল কিছুক্ষণ আগের কথা, যখন আরহাম তাকে সকলের সামনে তার বউয়ের মর্যাদা দিয়েছে। মেহবিনের অধরের কোণে এত কিছুর পরেও প্রাপ্তির হাসির ফুটে উঠল। সে কখনো আশা করেনি আরহাম তাকে এইরকম একটা সম্মান দিবে। সত্যি আরহাম এবং অব্র 2 ভাই হয়েও তাদের মধ্যে কত তফাৎ। একজন শুধু কষ্ট দিতে পারে, আরেকজন নিয়ে যেতে পারে সুখের রাজ্যে। এতদিন পরে অব্রকে দেখে মেহবিনের মনে পড়ে গেল সেই ভয়ঙ্কর অতীত। মেহবিন আয়নার সামনে দাঁড়িয়ে আপন মনে বিড়বিড় করতে লাগলো, মিসেস আরহাম হাসান তালুকদার, নাইস নেম। মেহবিনের মাথায় ভয়ঙ্কর এক খেলার ভূত চেপে বসল, যার পরিণতি ঠিক কী হবে জানে না মেহবিন। তখনই মেহবিন শুনতে পায় দরজা বন্ধ করার আওয়াজ। মেহবিন পেছনে ঘুরে দেখে অব্র দরজা বন্ধ করে দিয়ে এক পা করে মেহবিনের দিকে এগিয়ে যায়। মেহবিন বুঝতে পারছে না অব্র হঠাৎ তার রুমে কোন উদ্দেশ্যে এসেছে। অব্রকে এগিয়ে আসতে দেখে মেহবিন শুকনো ঢোক গিলতে থাকে, তবুও পিছায় না, ঠায় দাঁড়িয়ে থাকে নিজের স্থানে। অব্র মেহবিনের কাছে গিয়ে বলে, তুই আদৌ বিয়ে করেছিস মেহু? কেন শুনতে পেলে না নিচে আরহাম কি বলল? আজকাল কি তুমি কানও কম শুনছো অব্র? অব্র বলল, দেখ মেহু। অব্রের কথার মাঝে ফোড়ন কেটে মেহবিন গলায় বিরক্তির সুর এনে বলল, কল মি ভাবি মিস্টার অব্র আহমেদ। ভুলে যাবেন না আমি আপনার এখন প্রাক্তন স্ত্রী কিংবা কাজিন নই। আমি এখন থেকে সম্পর্কে আপনার বড় ভাবি হই। আমি যতটুকু জানি আরহাম সাহেব আপনার থেকে 2 থেকে 3 মাসের বড়। সেই হিসেবে আপনি এখন আমার দেবর এবং আমি আপনার ভাবি। আমি আশা করব আরিয়ানের মতো আপনিও আমাকে আপনার ভাবির সম্মানটুকু দেবেন। মিস্টার অব্র আহমেদ ওরফে আমার দেবরজি। অব্রের রাগে শরীর জ্বলে যাচ্ছে। তার এতই রাগ হচ্ছে সে পারলে এখন মেহবিনের গলাটাই টিপে দেয়। অব্র নিজের রাগটুকু সংযত করতে না পেরে মেহবিনের বাহু শক্ত করে চেপে ধরে বলে, তুই জেনতি আরহাম আমার ভাই হয় তাই না? ইচ্ছে করে বিয়ে করেছিস, বদলা নিতে চাস তুই আমার কাছে মেহবিন? ঠিক চেয়েছিসটা কি তুই আমাকে বলবি? অব্রের করা এইসব রাগ দেখেই মনে মনে পৈচাসিক আনন্দ পাচ্ছে মেহবিন। মেহবিনের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে ওঠে। মেহবিন কিছু একটা ভেবে আহ মাগো বলে চিৎকার করে ওঠে। সঙ্গে সঙ্গে অব্র মেহবিনকে ছেড়ে দেয়। আরহাম ও আরিয়ানও রুমে ঢুকে। আরহাম মেহবিনের কাছে গিয়ে বলে ওঠে, মেহবিন তুমি ঠিক আছো তো? কোথায় ব্যথা করছে আমি বলো তো? মেহবিন আরহামের হাতখানা শক্ত করে চেপে ধরে বলে, আমার না পেটে হুট করে ব্যথা শুরু হয়ে গেছে। আরহাম সঙ্গে সঙ্গে বাজ খায় গলায় উত্তর দিয়ে বলল, স্টুপিডের মতো সারাদিন অনিয়ম করলে তো পেটে ব্যথা করবে। প্রেগনেন্সির সময়টাতে অন্তত সতর্ক থাকতে পারো। আরহামের কথায় অব্র আরেক দফা চমকে উঠল। প্রেগনেন্সির সময় মানে? অব্র মেহবিনের দিকে তাকাতেই মেহবিন লজ্জামাখা কণ্ঠে বলল, অব্র ভাই আপনি হয়তো জানেন না আপনি এখন চাচিও হতে চলেছেন। তাহসান রুমে ঢুকে এইসব শুনে বলে, কি রে ভাই, তুই এত ফাস্ট যে বিয়ে করে ফেলি আবার বাচ্চাও? আরিয়ান তার ভাইয়ের কাঁধে হাত রেখে বলল, বুঝতে হবে না, উনি হচ্ছেন আরহাম হাসান তালুকদার। সব কিছুতে উনি একটু বেশি পারফেক্ট, তাই না ভাই? আরহাম আরিয়ানের দিকে চোখ গরম করে তাকাতেই আরিয়ান তার মুখ বন্ধ করে ফেলল। মেহবিন স্পষ্ট দেখতে পাচ্ছে অব্র এই খবরটি একদমই হজম করতে পারেনি। অব্রের চোখে এক প্রকার কষ্ট দেখতে পাচ্ছে মেহবিন। অব্রের এই কষ্ট মেহবিনের মনের ক্ষতটাকে যেন একটু লাঘব করে দিচ্ছে।
মেহবিনের মনে পড়ে যাচ্ছে তার অতীতের সেই বিষাদময় স্মৃতি যা অব্র তাকে উপহার হিসেবে দিয়েছিল। অব্র আজ যেই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে তা একদিন মেহবিনও সহ্য করেছিল দ্বিগুণভাবে। অব্র বেরিয়ে যেতে নিলে আরহাম বলল, অভ্র, তুই কেন এসেছিলে? অব্র শুকনো মুখে জবাব দিল, আসলে তোকে খুঁজতে এসেছিলাম। আমার না এখন একটা কাজের কথা মনে পড়ে গেল। আমি আসছি, তোরা থাক। অব্র আর এক দণ্ড দাঁড়ালো না, গটগট করে বেরিয়ে গেল। অব্রকে এভাবে চলে যেতে দেখে কপালের কিছুটা চিন্তার রেশ ফুটে উঠল আরহামের। অব্র নিজের রুমে ঢুকেই দেখে মায়রা আয়নার সামনে দাঁড়িয়ে গুনগুন করছে আর নিজের মতো সেজে চলেছে। আজ মায়রার ঠোঁটের কোণে আলতো হাসি বিরাজমান রয়েছে, যা এতদিন ছিলই না বলতে গেলে। অব্রকে ঢুকতে দেখে মায়রা অব্রের সামনে গিয়ে বলল, কি হলো অব্র, তোমাকে এতটা আপসেট দেখাচ্ছে কেন? তোমার তো হ্যাপি থাকার কথা, বিকজ যাকে নিয়ে তোমার এত চিন্তা সে এখন তোমার নিজের চাচাতো ভাইয়ের বউ। তাই আমার মনে হয় তোমার ভাই মেহবিনের খেয়াল ভালোই রাখতে পারবে। অব্র সঙ্গে সঙ্গে মায়রার হাত চেপে ধরে বলে, আর ইউ কিডিং? মজা নিচ্ছ তুমি আমার সাথে? এইটাই বলতে চাইছো তাই তো, যে যে মেহবিনকে একসময় আমি ছুঁড়ে ফেলে দিয়েছিলাম সেই মেহবিনই আমার ভাইয়ের বউ, তাই না? মায়রা নিজের হাতখানা অব্রের হাত থেকে ছাড়িয়ে বলে, কোনো মজা নিচ্ছি না আমি অব্র, আমি শুধু এইটুকুই বলছি, যার জন্য তুমি আমাদের মাঝে দূরত্ব সৃষ্টি করেছো সে কিন্তু খুবই সুখে আছে এখন তোমার ভাইয়ের সাথে। এমনকি যা শুনলাম এখন সে তোমার ভাইয়ের সন্তানের মাও হতে চলেছে। দেখলে, মেহবিনের মনেও তোমার জন্য কোনো ভালোবাসা ছিল না। তাহলে কেন তুমি এরকম করছো অব্র? কেন বুঝতে পারছো না যে মেহবিন? মায়রা আর কিছু বলার সুযোগটুকু পেল না, তার আগেই অব্র মায়রার মুখ চেপে ধরে বলে, অনেক কিছু বলে ফেলেছো তুমি, এইবার যা বোঝার আমি বুঝবো। অব্র মায়রাকে ছেড়ে দিয়ে বেডের এক কোণে বসে থাকে। তার মাথায় কিছুতেই ঢুকছে না মেহবিন বিয়েও করে ফেললো, তার মধ্যে আবার আরহামের সন্তানের মাও হতে চলেছে। কিছু তো একটা গন্ডগোল আছে এর মধ্যে। অন্যদিকে মেহবিন বিছানায় বসে গভীর ছক কষছে। অব্রের চোখে আজ যে কষ্ট দেখেছে সেই কষ্টকে সে আরো দ্বিগুণ করে বাড়িয়ে তুলবে। সে অতীতের সব কষ্ট অব্রকে ফেরত দিবে। মেহবিন আনমনে বলে উঠল, মেহবিন ধুরে মিসেস আরহাম হাসান তালুকদার কারো ধার রাখে না। এইবার আমি তোমাকে তোমার দেওয়া সকল কষ্ট ফেরত দেব মিস্টার দেবরজি। মেহবিন আরেক দফা মুচকি হাসলো। আরহাম তখনই ওয়াশরুম থেকে বেরিয়ে আয়নায় জেল দিয়ে নিজের চুল সেট করতে থাকে। মেহবিন অপলক তাকিয়ে থাকে। লোকটা বড্ড সুন্দর, চোখ ফেরানো যে কারো পক্ষে মুশকিল। আরহাম আয়নার দিকে তাকাতেই মেহবিন নিজের আখিজোড়া সরিয়ে ফেলল। যেহেতু সবাই জেনে গেছে মেহবিন আরহামের স্ত্রী, তা মেহবিনকে এখন আরহামের ঘরেই থাকতে হচ্ছে। আরহাম আয়নার দিকে তাকিয়ে বলল, আমি এখন আমার অফিসের কলিগদের সাথে কালকে জরুরি প্রজেক্ট নিয়ে কথা বলতে চাচ্ছি। এসে যেন দেখি চুপচাপ ঘুমিয়ে গেছো, একদম স্টুপিডের মতো জেগে থাকবে না। এই সময় তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়াটা ভালো। মেহবিন ভদ্রমের মতো মাথা নাড়ায়। আরহাম বেরিয়ে যায়। আরহাম হোটেলের স্পেশাল রুমে তার অফিস কলিগদের সাথে কালকে তাদের জরুরি প্রজেক্ট নিয়ে জরুরি মিটিং করছে। সবাই আরহামের সাথে প্রজেক্টটা নিয়ে কথা বললেও রুষা এক কোণে চুপ হয়ে বসে থাকে। রুষাকে চুপ থাকতে দেখে আরহাম বলে ওঠে, মিস্টার উষা, আপনি কিছু বলছেন না যে? এই প্রজেক্ট নিয়ে তো আমি আপনাকে হের করেছিলাম। আপনি যদি কথা না বলেন তাহলে আমরা এগোবো কীভাবে? রুষা উঠে দাঁড়িয়ে কান্না ভেজা গলায় বলল, স্যার আমি তো অনেক কিছুই বলতে চাই, কিন্তু সেসব শোনার সময়টুকু আদৌ আপনার আছে? আপনার সময়ের অভাবে আমার কথাগুলো বলা হলো না বলে আজ আমি শূন্য হয়ে গেলাম। রুষার কথা শুনে অফিসের সবার আর কিছু বুঝতে বাকি রইল না যে রুষা আসলে কি বলতে চাইছে, কেননা সবাই জানে রুষার মনে আরহামকে নিয়ে কি রকম অনুভূতি আছে। আরহাম গম্ভীর সুর গলায় এনে বলে, মিস্টার উষা, আপনি আসলে কি বলতে চাইছেন? আমার মনে হয় কিছুক্ষণ যদি আপনার সাথে একা কথা বলতে পারতাম তাহলে বোধহয় ভালো হতো। রুষার কথা শুনে তাহসান সবাইকে ইশারা করে রুম থেকে বেরিয়ে যেতে। তাহসানের ইশারায় সকলে বেরিয়ে যায়। সকলে বেরিয়ে যেতে রুষা আরহামের হাত জোড়া নিজের হাতের মুঠোয় নিয়ে কেঁদে ফেলে।
রুষার কান্নার মাত্রা বৃদ্ধি পাচ্ছে সময়ের সাথে সাথে। আরহামের অস্বস্তি হচ্ছে তার হাত এইভাবে ধরে রাখার কারণে। আরহাম অস্বস্তি নিয়েই বলল, কি করছেন কি মিস রুষা? কেউ দেখলে কি ভাববে? হাত ছাড়ুন প্লিজ। স্যার, আপনার হাত দুটো ধরারও কি অধিকার নেই আমার? জানি নেই, তবু একটু ধরতে দিন না। আপনাকে জড়িয়ে ধরে কাদার সাধ্যই তো আমার নেই, অন্তত হাত দুটো ধরতে দিন দয়া করে। আরহাম নিজের হাত জোড়া তৎক্ষণাৎ ছেড়ে দিয়ে কাঠিন্য গলায় বলল, এসব কি ছেলে মানুষ করছেন মিস রুষা? এখন আপনার আবেগী বয়স নয়, যথেষ্ট ম্যাচুরিটি আছে আপনার মধ্যে, যতটুকু আমি জানতাম। আমি আশা করব আপনার নিশ্চয় আবেগী হয়ে এমন কিছু করবেন না যাতে আমার চোখে আপনার প্রতি যে সম্মানটুকু আছে তা নিমেষে দূর হয়ে যাবে। স্যার, কাউকে ভালোবেসেছেন কখনো? হ্যাঁ, ভালো তো বেসেছেনই, তাই না? আপনার স্ত্রীকে, কি নাম যেন, মেহবিন? মেহবিনকে আপনি খুব ভালোবাসেন, তাই না স্যার? রুষার প্রশ্নে আরহাম নিশ্চুপ হয়ে যায়। আরহামের বুক চেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তার খুব করে একটা কথা বলতে ইচ্ছে করছে, যা চাইলেও সে আপাতত বলতে পারছে না। আরহামের থেকে কোনো প্রকার জবাব না পেয়ে কান্নার বেগ দ্বিগুণ করে রুষা বলল, স্যার জানেন, ভালোবাসার মানুষকে না পাওয়ার যন্ত্রণাটা একটা মানুষকে তিলে তিলে শেষ করে দেয়। আজ হয়তো সেই কষ্টটাকে আপনি উপলব্ধি করতে পারছেন না। আসলে আমরা তখনই অন্যজনের কষ্ট অনুভব করতে পারি যখন তা আমাদের সাথে ঘটে। রুষার কথায় আরহামের অধরের কোণে বাঁকা হাসি ফুটে ওঠে। আরহামের অদ্ভুত হাসির মানে বুঝতে অক্ষম হলো রুষা। আরহাম ধীর গলায় বলল, আপনি এখন আসতে পারেন। রুষা জানে শত সে কথা বললেও আরহাম তার কথা বুঝাতে পারবে না, তাই রুষা আর কথা বাড়ালো না। ভরাক্রান্ত মন নিয়ে নিঃশব্দে বেরিয়ে গেল। আরহাম জানালার কাছে ঘেঁষে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, নিজের ভালোবাসার মানুষটাকে নিজের সামনে অন্য কারো হতে দেখেছে, তবুও নিজেকে নিয়ন্ত্রণ করে রেখেছিলাম যেন সে সুখে থাকে। কেননা আমার ভালোবাসা আমাকে শেখায়, নিজের ভালোবাসা আমাকে শেখায়, নিজের ভালোবাসা মানুষের সেই প্রকৃত সুখ। থাকুক না সে অন্য কারো গল্পের নায়িকা হয়ে, তবু সে তো সুখে আছে, কিন্তু নিয়তি হয়তো অন্য কিছু চেয়েছিল। আরহাম তার ফোনে কারো ছবি বের করে প্রাপ্তির হাসি দেয়। আরহাম, আরিয়ান ও মেহবিন আজ অভ্র এবং মায়রার সাথেই খাবে। মেহবিন আজ ইচ্ছে করেই আরহামের পাশে বসে আছে। আরহাম বারবার মেহবিনকে ধমকে ধমকে এইটা সেটা খাওয়ার জন্য বলছে। বেচারি মেহবিনও ধমক খেয়ে চুপচাপ খাওয়া শুরু করলো। আরহামের বকা না খেলে তার তো আবার খাবার পেটেও যায় না। আরহামকে দেখেই বোঝা যায় তার কতটা চিন্তা হচ্ছে মেহবিনকে নিয়ে। মেহবিন খেয়াল করছে অব্র বারবার আর চোখে তাদের দিকে তাকাচ্ছে। অব্রের এমন চাহনিতে মেহবিনের মাথায় চট করে একটা শয়তানি বুদ্ধি চেপে বসলো। ওয়েটার টেবিলে মেহবিনের জন্য স্যুপ রেখে চলে যায়। মেহবিন এক প্রকার ইচ্ছে করেই গরম স্যুপটা খেতে গিয়ে নিজের হাতে ফেলে দেয় এবং সঙ্গে সঙ্গে ব্যথায় কুঁকড়ে ওঠে। মেহবিনের আওয়াজে সবার চোখ মেহবিনের দিকে যায়। মেহবিনের হাতে এইভাবে স্যুপ পড়ে যাওয়ায় আরহাম তৎক্ষণাৎ ওয়েটারকে দিয়ে বরফ আনিয়ে নিয়ে মেহবিনের হাতে হালকা করে চাপ দেয়, যেন জায়গাটায় ফোসকা পড়ে না যায়, কেননা স্যুপটা বেশ গরম ছিল। আরহাম রাগান্বিত সুরে বলল, দিনে একটা স্টুপিডের মতো কাজ না করলে তোমার কি হয় না? স্যুপটা ঠিক মতো খেতে পারো না তুমি। মেহবিন মুচকি হেসে মাথা নাড়িয়ে বলে, খেতে পারি না তো, আপনি বরং খাইয়ে দিন। মেহবিনের এমন আবদারে অবাক হয় আরহাম, কেননা মেহবিন নিজ থেকে কখনোই তার কাছে খেতে চায়নি। আরহাম কিছু না ভেবে মেহবিনকে চামচ দিয়ে স্যুপটুকু খাইয়ে দেয়। আরহাম ও মেহবিনের কাণ্ড দেখে আরিয়ান স্মিত হেসে বলে, ভাই কি মহব্বত নজর যেন লাগে। আরহাম উত্তর দিল না, কেননা সে জানে আরিয়ান সব সময় তার মজা ওড়াবেই। মেহবিন খেতে খেতে খেয়াল করছে অব্র খাচ্ছে না। রাগে চোখ জোড়া লাল হয়ে গেছে এক প্রকার। বেচারা না পারছে সহ্য করতে, না পারছে টেবিল ছেড়ে উঠে যেতে। আরহাম এবং মেহবিনকে এইভাবে দেখে মন ক্ষুণ্ণ হলো মায়রার। আচ্ছা, সেও তো প্রেগনেন্ট, তাহলে অব্র কেন তার আরহামের মতো যত্ন নেয় না? মায়রার নিজেকেই নিজে প্রশ্ন করে বসলো। আজ কেন যেন মেহবিনকে মায়রার থেকেও বেশি সুখী দেখাচ্ছে। যেখানে মায়রার সুখে থাকার কথা ছিল, মায়রা কিছু একটা ভেবে বলে, আরাম ভাইয়া তো মেহবিন মানে
ভাবির ভালোই খেয়াল রাখে। অব্রও ঢাকাতে আমার একই রকমই খেয়াল রাখতো। এই সময়টা আমাকে তো অব্র চোখেই হারাতে চাইতো না। অব্র অবাক পানে মায়রার দিকে তাকায়, যার অর্থ হচ্ছে এতগুলো মিথ্যে মায়রা কেন বলল। সবার আর বুঝতে বাকি রইল না মায়রাও প্রেগনেন্ট। আরিয়ান অব্রকে উদ্দেশ্য করে বলল, বাহ ভাই, তোর ঘরেও যে এরকম একটা সুখ সংবাদ আসতে চলছে তা বললি না যে? এতটাই পর আমরা। অব্র কিছু বলতে চাইবে তার আগে মায়রা লজ্জামাখা কণ্ঠে জবাব দিল, আসলে অব্র বরাবরই লাজুক, তাই আসলে বলতে পারিনি। মেবিন শক্ত করে নিজের জামা চেপে ধরে আছে, চোখ তার ছলছল করছে। হয়তো এখন আখিজোড়া থেকে অশ্রু গড়িয়ে পড়বে মেঝেতে। মেবিন কোনো রকম উঠে দাঁড়িয়ে বলল, আমার খাওয়া হয়ে গেছে, আমি আসছি। মেবিনের দিকে অব্র অপরাধীর ন্যায় তাকালো। মেবিন তা উপেক্ষা করে নিজের রুমের দিকে পা বাড়ালো। তখনই হুট করে অব্রের ফোন বেজে উঠল। অব্র এক্সকিউজ মি বলে সাইডে চলে গেল। অব্র তাকিয়ে দেখে রাইসার ফোন, যে সম্পর্কে অব্রের খুব কাছের বন্ধু হয়। রাইসা হঠাৎ ফোন করলো কেন? রাইসা মেহবিন এবং অব্রের ব্যাপারে সবকিছুই জানতো।